সুপ্রিয় দর্শক, চলে এসেছি কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। দর্শক, প্রতি বছর মিউজিক ইন্ডাস্ট্রিতে যুক্ত হয় অসংখ্য শিল্পী এবং সেই সাথে সাথে এক ঝাঁক শিল্পী পুরনো হয়ে যায়। এই শিল্পীদের মাঝে কেউ কেউ জায়গা তৈরি করে নিতে পারে, আবার কেউ বা হারিয়ে যায়। আমাদের মাঝে আছেন এমন একজন যিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। আমাদের সঙ্গে আছেন দারুণ একজন সঙ্গীত শিল্পী বনি। ইন্ডাস্ট্রিতে আছেন এক যুগেরও বেশি সময় ধরে, কাজ করে যাচ্ছেন দর্শক আপনাদের জন্য। গল্প গানে শুনবো সেই কথাগুলো। বনি ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। শুরুতেই বলবো যে সম্প্রতি সময়ে আপনার একটি লন্ডনী জামাই নামে শিরোনামে একটি গান রিলিজ হয়েছে। এই গানটির বেশ আলোচনার মাঝে আছে, কারণ এটি সিলেটি এবং চিটাগংয়ের আঞ্চলিক ভাষায় তৈরি করা হয়েছে। এই গানটি সম্পর্কে জানবো। গানটি আসলে প্রথম যখন আমাকে গ্লোবাল প্লাসের মালিক জাবের ভাই কল করে যে বনি, আমি তোমাকে আসলে একটি গান দিতে চাচ্ছি। আমি বললাম ভাই, আপনি তো অনেক বাংলাদেশের নামকরা যারা শিল্পী রয়েছে তাদেরকে দিয়ে গান করান। সে কথায় বলল যে এবারে তোমাকে একটা অন্যরকম গান দিব। আচ্ছা। আমার বাড়ি যেহেতু পটুয়াখালীতে, আমি বরিশাল জেলার ছেলে, তো সিলেটের ভাষায় আসলে গান করতে একটু হিমশিম খেতে হচ্ছে। আচ্ছা, কারণ সিলেটের ভাষায় কিন্তু বোঝাটাও মুশকিল হয়ে যায়, একটু মুশকিল। তো সেই হিসেবে আমার সহশিল্পী ছিল ইবনাস সালমা। তো সেও আসলে তার বাড়ি জামালপুরে, কিন্তু চিটাগংয়ের ভাষায় যখন আমরা ডুয়েট গানটা করি, আমি ছেলের পার্ট ছিলাম, মেয়ের পার্টে ছিল ইবনাস সালমা। তো তখন আসলে দেখতেছিলাম যে আসলে চিটাগংয়ের ভাষা যদিও আমি পারি না, বা সিলেটের ভাষাও একদম পুরোপুরি পারি না, বা ওইটার আয়ত্ত আমার নেই, কিন্তু গান যখন শুরু করেছিলাম তখন আস্তে আস্তে করে সেটা নিজের মতো করে আসলে চেষ্টা করেছি গানটা গাওয়ার জন্য। তাহলে এই গানটি করতে বেশ সময় সাপেক্ষর একটা বিষয় ছিল, কারণ যেহেতু এখানে ভাষার একটা বিষয়, কারণ আঞ্চলিক ভাষার গানগুলোতে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট থাকে ভাষা। জি। তো যেহেতু এই গানটি নিয়ে কথা হচ্ছে, দুটো লাইন কি একটু শুনবো? অবশ্যই। কোন জেলা তো বাড়ি তুয়ার খসনারে ফুরি, এক পলকে দেখায় আরে মন নীলাকারি, ইমাত মাতো সিলেটি বুয়া বুঝতে না পারি, সাগর পারের মাইয়া ইচার গাতে বাড়ি, ফুরি তো নয় জান্নাতি হুর পাগল করলাম ওরে, তুয়ার লগে দেখু মাই সারা লন্ডন ঘুরে, আবুল তবুল না মাতি নিজের পথান মাপ, পীড়িতের বুক ছুড়াই দিব দেখিলে আর বাপ। ওয়াও, আসলে আঞ্চলিক ভাষায় কিন্তু গান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এখানে কিন্তু সমালোচনার ভয়টাই সব থেকে বেশি থাকে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করেছেন এবং গানটির বেশ ভালো একটা সাড়া আপনারা পাচ্ছেন। স্টেজে এই গানটির উন্মাদনা কেমন? আমি আসলে ওই গান তো আসলে এই কিছুদিন আগে রিলিজ হয়েছে, তো রিলিজ হয় এবং দেশের তো পরিস্থিতি তখন খারাপ হয়ে যায়, তো আসলে স্টেজগুলো এখন শুরু হয়েছে। তো আমি রিসেন্টলি 3টি স্টেজে গানটি করেছি, মানে দর্শক খুব ভালোভাবে নিচ্ছে গানটি। এটি আসলে এবং আধুনিক ফোকের একটা মিশ্রণ আছে, তো এই কারণে নিজের কাছে আসলে খুব ভালো লাগছে যে এই গানটি দর্শক ভালোভাবে নিচ্ছে। সত্যি তাই, আসলে গান যখন দর্শকদের মন ছুঁয়ে যায় সেটাই ভালো লাগা। এবং আপনি কিন্তু একটি নাটকে গান করেছেন, সেটি সম্প্রতি সময়ে কাজটি হয়েছে, খুব শীঘ্রই কাজটি দর্শকদের মাঝে আসবে। সেই কাজটা সম্পর্কে একটু জানতে চাই। আসলে গানটি অসম্ভব সুন্দর একটি গান, আমার নিজের মধ্য থেকে আসলে গাওয়ার চেষ্টা করি সবসময়। যে গানই আমি করি না কেন, যখনই ফোক গান করি তখন চেষ্টা করি মাটির সাথে মিশে যাওয়ার জন্য, কারণ মাটির একটা টান থাকতে হবে গানের মধ্যে। যখনই আধুনিক গান করি তখন আমার শ্রদ্ধেয় গুরুদেরকে আমি সবসময় স্মরণ করি, শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার। মানে স্যার তো আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতো, এবং যে কোনো একটি রিয়ালিটি শোয়ে স্যারের সাথে আমার দেখা হয়েছিল প্রথম 12 সালে বা 13 সালের দিকে। তো তখন স্যার আমার কাছে 6 ধরনের 6টি গান শুনেছিল। হ্যাঁ, শোনার পরে সে আমাকে কোলে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে বলেছিল যে বাপ, তুই একদিন বাংলাদেশের নাম করবি। তো সেটাই চেষ্টা করছি আসলে, যে আপনাদের দর্শকদের ভালোবাসা দেওয়ার জন্য। আসলে একজন শিল্পী দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্যই কাজ করে। আর আরেকটা বিষয় যে লেজেন্ডের সান্নিধ্য পাওয়া অনেক ভাগ্যের বিষয়, সবাই পায় না, এবং যারা পায় তারা তাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারে। আপনিও আপনার ভুল ত্রুটিগুলো অবশ্যই শুধরে নিয়েছেন অনেক কিছুই। তো যেহেতু সুবীর নন্দী স্যারের কথা হচ্ছে, আমাদের একজন কি বলবো প্রয়াত লেজেন্ড, এবং তার গানগুলো এখনো আমাদের মাঝে বেঁচে আছে এবং বেঁচে থাকবে। ওনার কি একটি গান আমাদেরকে শোনানো যায়, যেহেতু আপনাকে গিটার সহ পেয়েছি আমরা? অবশ্যই চেষ্টা করছি। এবং এই গানটি যখন আমি আসলে স্টেজে করি, আমি এই গানটি আসলে প্রথমে শুরু করি, বা আমার আরেকজন গুরু যে আমাকে সবসময় ভালোবাসা দিয়ে থাকেন তার গানও একটি করার চেষ্টা করব।
তো এই গানটি যখন আসলে স্টেজে করি, মানুষ আসলে খুবই ভালোবাসে এই গানটার জন্য, মানে খুবই পছন্দ করে আমার কণ্ঠে এই গানটি। তো চেষ্টা করছি গাওয়ার জন্য। শ্রদ্ধাবোধ থেকেই আপনি গানটি করেন? জি, অবশ্যই। শুনবো। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করিল ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আমি নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। ইস, এই গানগুলো শুনলে নস্টালজিক হয়ে যায়, মনে হয় আরও একটু শুনি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই গানগুলো হয়তো আর তৈরি হবে না, এই গানগুলোর জন্ম একবারই হয়, একদম সত্যি এবং সারা জীবন দর্শকদের মনে জায়গা করে নেবে, এবং জায়গা করে নিয়েছে জন্যই এই গানগুলো আসলে দর্শক সেইভাবেই নিচ্ছে। সত্যি তাই। এবং সৃষ্টি আসলে দুটো সৃষ্টি একত্রিত হয়েছে, হুমায়ুন আহমেদ স্যার এবং সুবীর নন্দী স্যার দুজন একসাথে কাজ করেছেন, যেহেতু তাই হয়তো বা গানটির এত প্রচার হয়েছে এবং দর্শকরা পছন্দ করেছে। তো এবারে আসি, প্রতিটা শিল্পীর বেশ একটা নতুন বছর আসলেই বেশ কাজের একটা প্রেশার থাকে, চিন্তা থাকে দর্শককে নতুন কি দেওয়া যায়। তো আপনিও তার ব্যতিক্রম হননি। 2025কে ঘিরে অলরেডি আপনি বেশ কিছু প্ল্যান করেছেন। 4টি গানের কাজ চলছে যেগুলো পর্যায়ক্রমে আসবে, তার মধ্যে 3টি গানেই আপনি নিজেই গীতি কবিতা লিখেছেন এবং সুর করেছেন। জানতে চাচ্ছি সুরকার এবং গীতিকার হওয়ার পেছনের মূল কারণটা কি? আসলে লাইফে যখন প্রথম গান শুরু করি আমি তখন অনেক ছোট, তো একজনের কাছে প্রথম গান শিখি, শ্রদ্ধেয় গুরু। তো তারপরে আসলে আস্তে আস্তে করে যখন গান শেখা শুরু করি, আসলে সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। সত্যি তাই। তো গুরু ছাড়া আসলে একজন শিষ্য কোনো দিনও সামনের দিকে যেতে পারে না, এবং সেটা অসম্ভব হয়ে দাঁড়ায়। যদিও সে যায় তার মেধার কারণে হতে পারে, কিন্তু গুরু ছাড়া আসলে শিষ্য অচল। তো তেমনই শ্রদ্ধেয় অসিত বরণ হালদার স্যারের কাছে আমার হাতে খড়ি, এবং স্যার আমাকে হাতে ধরে সুন্দরভাবে গানের জগতে অনেক তার জন্য অবদান, এবং আমাকে মানুষ অনেক প্রশংসা করেছে। ছোটোবেলায় আমার উচ্চারণে অনেক ভুল ছিল, সেগুলো ঠিক করে দিয়েছে। সুরটা কিভাবে করলে ভালো হবে, মানে এভরিথিং সব কিছুই সে চেষ্টা করেছে আমার জন্য। তার প্রতি সবসময় শ্রদ্ধা। তো গানটা আসলে হৃদয় থেকে আসতে হয়। তো মানুষ তো মানুষকে ভালোবাসে, ভালোবাসা এবং পৃথিবীতে ভালোবাসা ছাড়া সবাই মূল্যহীন, এবং গানের কথাগুলো কিন্তু সেই কষ্ট ভালোবাসা থেকেই আসে। জি। তো আসলে গানগুলো আমি দেখেছি যে গান যদি আমি লিখতে পারি, অন্যজনকে লিখতে পারলে আমি কেন পারবো না। তো সেই ধারায় আমি চেষ্টা করলাম প্রথমে একটি গান লেখার জন্য। আসলে কষ্ট থেকে কিন্তু গানটা অনেক ভালো হয়, এটা কিন্তু মিথ্যা না, এটা কিন্তু অবশ্যই সত্যি। সত্যি তাই। তো লাইফে হয়তো একটা কষ্ট পেয়েছিলাম, তো চিন্তা করলাম যে আসলে লাইফে কষ্ট পাইলে কি লেখা যায়। তো প্রথম আমি যে গানটি লিখেছিলাম, গানটির কথা ছিল এরকমের: কষ্টে আমার জীবন গেল তোমায় ভালোবাসিয়া, তুমি আমার মনের মানুষ মনে রইলা না। আচ্ছা, একটু কি শুনবো? একটু, যেহেতু আপনারই লেখা গান, একটু শোনা যায়? জি জি, শুনছি। সুখ কিনতে লাগে টাকা, দুঃখ কিনতে লাগে মন। এই দুনিয়ায় যারাই দুঃখী, তাদের কিন্তু সরল মন।
ভালোবাসার মানুষ তুমি কেন বুঝলা না, ভালোবাসার মানুষ তুমি কেন বুঝলা না, তুমি আমার মনের মানুষ মনে রইলা না, তুমি আমার মনের মানুষ মনে রইলা না। একজন শিল্পী হিসেবে দুঃখকে যতটুকু কাজে লাগানো যায় আপনি কাজে লাগিয়েছেন, এবং পরবর্তীতে একে একে আরো অনেকগুলো কাজ আপনি করেছেন। শুধু নিজের কাজগুলোই কেন করছেন, আরো শিল্পীদের জন্য কি কাজ করা হচ্ছে কিনা? জি, আমি আসলে নিজে একটি স্টুডিও দিয়েছি এবং স্টুডিওর কাজ শিখছি, এবং আমি যতটুকু পারবো যে আমার থেকে যেন অন্য কারো গান আমি ভালোভাবে করতে পারি। বাংলাদেশে আসলে অনেক প্রডিউসার রয়েছে, মিউজিক ডিরেক্টর রয়েছে, তা আসলে আমি অনেকের কাছে গান করতে গিয়েছি, আসলে আমার বেস্ট আমি পাচ্ছি না। আচ্ছা, মানে আপনি মনে করছেন যে আপনার ভেতরে আরো অনেক কিছু আছে যেটা বের হচ্ছে না। আসলে আমি এখান থেকে যেটা গাচ্ছি সেটা যদি সে মূলত সঠিকভাবে কাজটা করে, তাহলে আমার মনে হয় আমার কানে আমি যদি শুনে যদি আরাম না পাই, তাহলে এই গানটা অন্য মানুষ শুনে কিভাবে আরাম পাবে। তো সেই থেকেই আমি আসলে নিজে চিন্তা করলাম, আসলে মানুষের কাছে যাব, তাদের কাছে এত টাকা দিয়ে গান করব, বা নিজের টাকা দিয়েই কিন্তু করব গান। সত্যি গান তো নিজের জন্য করি। এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে গান গাওয়াটা কিন্তু ইনভেস্টমেন্টের বিষয় হয়ে গেছে। রাইট, নিজের উপর নিজের ইনভেস্টমেন্ট করার যে বিষয়টা, তো সেই বিষয় থেকেই আসলে আমার স্টুডিওটা করা, নিজের গান নিজে করবে, এবং আমার থেকে যদি পারি আমি আমার থেকে অবশ্যই যে আমার কাছে কাজ করতে আসবে তার গানটা আমি সর্বোচ্চ দিয়ে ভালো দিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই অনুপ্রেরণাতেই আপনি কাজ করে যাচ্ছেন। সেই ছোটবেলা থেকে গান করার সুবাদে অনেক রিয়েলিটি শোতে আপনি কাজ করার চেষ্টা করেছেন, এবং 2014-তে আপনি একটি রিয়েলিটি শোতে টপ 6-এ ছিলেন। অবশ্যই রিয়েলিটি শোতে গেলে একজন শিল্পী তার নিজেকে ভাঙতে পারে। সেই রিয়েলিটি শো আপনার জন্য কতটুকু কাজের আপনি মনে করছেন? আসলে রিয়েলিটি শোয়ে যাওয়ার মানে হচ্ছে যে অনেক বড় শিল্পী হয়ে যাওয়া না, এবং সেখানে নিজেকে আসলে স্যারদের সামনে দাঁড় করানো, বিচার করা, এবং সেখান থেকে অনেক কিছু শেখা, লজ্জা এবং জড়তাকে ভেঙে নেওয়া। জি, তো আসলে সেই ধারাবাহিকতায় 2014 সালে প্রথম যখন রিয়েলিটি শোয়ে যাই আমি, তো তখন আসলে টপ 6-এ যে চলে যাব আমি কল্পনাও করি নাই। তো আস্তে আস্তে করে গুরুর কাছে যাওয়া, সেখান থেকে আমাদের গ্রুমিং সেশনে খুব সুন্দর কিছু শিখেছি। আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিলাম। তো সেখানে আমি আসলে একটা বড় কিছু পেয়েছি, যে আমি একজন ভালো গুরু পেয়েছি সেখানে। সে হচ্ছে এসআই টুটুল স্যার, আমার শ্রদ্ধার প্রিয় মানুষ এবং আমার আইডল। তার গান আমি সব সময় সব স্টেজে করে থাকি, এবং সে বর্তমানে দেশে নেই, কিন্তু সে বিদেশে বসেও আমাকে সে সব সময় বলেছে, সাপোর্ট দিয়েছে যে আমি যদি কোনোদিন মরে যাই বা আমি যদি না থাকি, তুই আমার গানগুলো করবি। বাহ, এটা একজন পছন্দের মানুষের কাছ থেকে অনেক বড় গিফট আসলে। তো যেহেতু আপনার সাথে গিটার আছে, এটা কিন্তু মিস করব না চান্সটা। অবশ্যই আমি স্যারের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে চেষ্টা করছি বিখ্যাত একটি গান করার জন্য। আসলে যখনই স্টেজে আমি গানটি করি, এই গানটি আসলে হৃদয় থেকে করার চেষ্টা করি। আমাকে সহযোগিতা করে থাকেন সবসময় আমার শ্রদ্ধার প্রিয় বড় ভাই ডাক্তার ফাইজুল ইসলাম। তো সে আমাকে সবসময় বলে এই গানটি নাকি আমি করলে সবাই নাকি অনেক অদ্ভুতভাবে শোনে। তো চেষ্টা করছি গাওয়ার জন্য। ওহো জয় দিন জয় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। জয় দিন জয় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসা এই অন্তরে অভিমানী কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। জয় দিন জয় দিন
আজ বিরহে অক্ষর দিয়ে মন লিখেছে কবিতা, সেই কবিতা নাম দিয়েছে হৃদয়ের কথা। ভালোবাসা এই অন্তরে অভিমানী কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসা এই অন্তরে অভিমানী কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকী। বাহ, দারুণ। পূর্ণিমা এবং রিয়াজ অভিনীত একটি সিনেমা হৃদয়ের কথা, সেই সিনেমাতে এই গানটি ছিল টপ লিস্টে এবং আমরা সবাই এই গানটি শুনলে অন্যরকম একটা ভাইবে চলে যেতাম। আসলে আমি যখনই গাই আমার পশমগুলো দাঁড়িয়ে যায়। আসলে এই গানটি হচ্ছে আমার ছোটবেলার মানে স্বপ্নের গান বলা যায়। আমি ছোটবেলায় এই ছবিটি দেখেছিলাম এবং এই গানটি হৃদয়ে ধারণ করেছিলাম যে কবে আসলে আপনি নিজের কণ্ঠে তুলবেন। জি জি, ও নিজের কণ্ঠে তুলবে। এবং আসলে গানটি তখন আমি জানতাম না কে গেয়েছে, তো পরবর্তীতে যখন জানি যে শ্রদ্ধেয় এস আই টুটুল স্যারের গাওয়া, তো তখন আসলে সেই থেকে আমার একটা স্বপ্ন ছিল যে স্যারের সামনাসামনি ওর পৌঁছাতে হবে। তো সেই স্বপ্নটি আসলে কোনো একদিন পূরণ হয়ে গিয়েছে। বাহ, দারুণ, সত্যি তাই। আর একজন শিল্পীর আবেগেই তার বিষয়গুলো ফুটে ওঠে, একটি গানের বিষয় ফুটে ওঠে। আসলে ইন্ডাস্ট্রিতে প্রায় 13 বছর, এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। কাজ করতে গিয়ে আপনার 15 থেকে 20টি মৌলিক গান আছে। তো এই 15-20টির মধ্যে আপনি আধুনিক এবং ফোক দুটো ধারাতেই আপনি কাজ করেছেন, বাট আপনার কমফোর্ট জোন আধুনিক। ভবিষ্যতে কোন ধরনের কাজ বেশি করতে চান? আসলে দর্শক এখন অনেক ভ্যারাইটিস হয়ে গেছে। তো দর্শক আসলে ভালো গানগুলো যেমন ভালো দর্শক নেয়, খারাপ গানগুলো তেমন খারাপভাবে নেয়। তো সমালোচনা তো থাকেই। তো চেষ্টা করছি ভালো কিছু গান, আধুনিক গান মানুষের হৃদয় পর্যন্ত যেন ছুঁয়ে যায় সেরকমের কাজ করার জন্য ইনশাআল্লাহ, এবং সেই কাজগুলো যেন অনেক বছর বেঁচে থাকে ইনশাআল্লাহ। এই একজন শিল্পীর আসলে বেঁচে থাকার মানেই হচ্ছে তার একটা গান। তো সেই গানই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে। সত্যি। তো সেইভাবেই গান হচ্ছে আমার সন্তানের মতো, চেষ্টা করব যে গানটাকে আগলে রাখার জন্য এবং সেই গানটা যেন সারা জীবন বেঁচে থাকে। সত্যি তাই, একজন শিল্পীর সার্থকতা সেখানেই। গল্প গানে তো আমাদের সময় শেষ, আমাদেরকে যেতে হবে। তো যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, আপনার যারা দর্শক আছেন, তাদেরকে কি বলে যাবেন? আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো গান শুনুন এবং ভালো গানের সাথে থাকুন। ছোটবেলা থেকে আমি চেষ্টা করছি গান নিয়ে কাজ করার জন্য। তো ছোট থেকেই বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। তারা আসলে এই জন্ম না দিলে আমাকে আসলে পৃথিবীতে এত সুন্দর আলো দেখতে পারতাম না। তো মা বাবার প্রতি সবসময় শ্রদ্ধা, ভালোবাসা, এবং আমার গুরুর জন্য দোয়া করবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন এবং ভালো গান শুনবেন এবং আপনাদের ভালো গান আমি দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু আয়োজন শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু যেহেতু আপনি দারুণ গান করেন, আপনার গান শুনেই আমরা আয়োজন শেষ করব। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি শেষে আমাদেরকে শোনাবেন। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, দারুণ দারুণ সব গান শুনলাম, আর গান শুনতে শুনতে কখন যে সময়টা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। যেতে তো হবে, যাবার আগে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে আসবো দারুণ সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি আছে আমাদের জন্য? শেষে যে গানটি করছি খুব জনপ্রিয় একটি গান, এবং এই গানটিও আমার গুরু শ্রদ্ধেয় এস আই টুটুল স্যারের। তো চেষ্টা করছি গাওয়ার জন্য। শুনবো। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে দেখা হবে
এপারেতে আর হবে না হৃদয়ের লেনা দেনা, এপারেতে আর হবে না, দেখা হবে দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। আমি জনম জনম ঘুরিয়া তোমায় কাছে না পাইয়া, ভালোবাসা রাখিলাম যতন করে বন্ধু যতন করে। ও তোমার প্রেমে মজিয়া চোখের জলে ভাসিয়া, কেউ জানে না কিসের আগুন আমার অন্তরে বন্ধু আমার অন্তরে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে।